স্বৈরাচারী খুনি হাসিনার কোনো ভাষণ বা বক্তব্য শোনার কোনো প্রকার রুচি আমার নাই, অতীতেও ছিল না। বিকজ সেই ডায়রিয়া মাউথ থেকে কি বেরোবে সেটা তো নতুন কিছু নয়। ১৬ বছর আমরা দেখেছি। ১৬ বছর কখনোই ৩০ সেকেন্ড আমার তার কথা শোনার ধৈর্য হয়নি। সেই রুচি ছিল না, এখনো নাই। দ্বিতীয়ত, আমি সমগ্র বাংলাদেশের সংগ্রামী আন্দোলনরত ছাত্রছাত্রী জনতাকে জানাই সাধুবাদ যে তারা দেরিতে হলেও এই কাজটা আবার শুরু করেছে। যখন বাংলাদেশের মানুষ মনে করছিল ছাত্রদের হয়েছে কি, তখন কিন্তু ছাত্ররা আবার প্রমাণ করে দিচ্ছে যে ছাত্ররা চলে যায়নি, তারা দমে যায়নি, তারা এখনো সেই শক্তি নিয়ে পুনর্গঠিত হয়ে আবার মাঠে আসছে। যেই ভুলটা তারা শুরুতে করেছে, ৩২ নম্বরের বাড়ির একটা ইটের টুকরাও থাকার কথা ছিল না ৫ই আগস্টের পরই। বঙ্গভবনে চুপ্পুর থাকার কথা ছিল না ৫ই আগস্টের পরপরই, এমনকি ৫ই আগস্টেই চুপ্পুর বিদায় হওয়া উচিত ছিল। সেই ব্যর্থতার দায় কিন্তু ৬ মাস চলে গেছে। এই বিপ্লব ছিনিয়ে গেছে ৮ই আগস্ট। ৮ই আগস্ট বিপ্লব ছিনিয়ে নিয়ে চতুরতার সাথে আসিফ নজরুল ভারতের সাথে এবং অন্যান্য বাংলাদেশের ভিতরে থাকা যেই সব ভারতীয় দালাল আছে তাদের সহযোগিতায় তৈরি করেছে এই মাঝামাঝি একটা সরকার। আমরা আজকাল হঠাৎ করেই বেশ কিছু কাজকর্ম দেখছি। একটা হচ্ছে আমাদের এই জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার হঠাৎ করে দেশপ্রেমিক বক্তব্য। ওনার কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আগেও বলেছি। উনি কিভাবে একটা বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ করে একটা ব্যবসায়িক বাহিনীতে পরিণত করেছেন সর্বপ্রথম উনি। হাসিনার আমলে সকল সেনাপ্রধান দায়ী, বিশেষ করে উনি বাণিজ্যিক বাহিনী করেছেন এটাকে উনি নিজের হাতে, এবং অনেক অফিসারকে ওনার কারণে বাইরেও চলে যেতে হয়েছে। উনি আজকে হঠাৎ করে উনিও চেয়েছিলেন এই বিপ্লবী সরকারের অংশ হতে, যেখানে আমরা অনেকেই বাধা দিয়েছি, ওনাকে উন্মুক্ত করেছে উনি যেন না আসতে পারে। কিন্তু হঠাৎ করে আবার পত্র পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উনি আবার উজ্জীবিত। এবং একই সাথে আমরা দেখছি কর্নেল ফারুক খানও জেলখানার ভিতর থেকে উকি মেরে ২-৪টা কথা প্রচার করার চেষ্টা করছেন। আমাদেরকে বুঝতে হবে, এই ছাত্র সমাজকে আমি আগেও বলেছি, আমাদের ভুল হয়, কিন্তু ভুল সংশোধন করার একটা সুযোগ থাকে, যা যদি সময়ে করা যায়। এখনো বলছি সেই সময় আছে। তোমরা যে উদ্যোগ নিয়েছ, এই সরকারকে বাধ্য করো, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতেই হবে, আর নয়তো ভারতের দখলে চলে যাবে বাংলাদেশ। কিন্তু উনি যেন কাজ করতে পারেন সেই অবস্থা সৃষ্টি করা, এই সরকারের ভিতরে ভারতের দালাল যেই সব উপদেষ্টা আছে তাদেরকে সার্বক্ষণিক চাপে রাখা। দ্বিতীয়ত, বাংলাদেশের কোথাও কোনো স্থানে যেখানেই আওয়ামী লীগ ইঁদুরের গর্তের থেকে মাথা উঁচা করে বেরোনোর চেষ্টা করবে, তখনই তাদেরকে নির্মূলে ধ্বংস করে দিবে। দরকার হলে সেই ইঁদুরের গর্তে ধোঁয়া দিয়ে ইঁদুর যেরকম বের করে, সেরকম এই আওয়ামী লীগদেরকে বের করতে হবে, বের করে এদেরকে গ্রেফতার করে আইনের শাসনে দিতে হবে। এবং জনগণের এবং দেশের চুরি করা, দেশের যে অর্থ তারা চুরি করেছে গত ১৬ বছরে, সেই অর্থে যেই সব সম্পদ, বাড়ি গাড়ি দালান তৈরি করেছে, সেইটা তো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করে জনতার জন্য ব্যবহার করা যাবে না। আহত ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করা যেত, সবচেয়ে উত্তম হতো। কিন্তু এখন প্রস্তাব দিয়ে দেখো, প্রফেসর ইউনূস যদি পারে এইসব নিলামে তুলে সব বিক্রি করে আহত ছাত্রছাত্রী জনতার চিকিৎসার ব্যবস্থা করলে সবচেয়ে উত্তম হয়। আর যদি তা না পারে, এইসব এক একটা বাড়ি, এই ৩২ নম্বরের বাড়ি দাঁড় করিয়ে রাখা, শেখ মুজিবের মূর্তি দাঁড় করিয়ে রাখা, একই কথা, এগুলোকে নির্মূল করে দিতে হবে। মনে রাখতে হবে, এই যে বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র
তা সমুদ্রে ফেলে দিয়েছে। কেন দিয়েছে? যেন বিন লাদেনের একটা মাজার তৈরি না হয়। সুতরাং একইভাবে উচিত ছিল হাসিনাকে বাংলাদেশের মাটিতেই শেষ করে দেওয়া, কিন্তু সেই ভুলটা যে হয়ে গেছে ষড়যন্ত্রের মাধ্যমে, ছাত্রদের চোখের আড়ালে বিরাট বড় ষড়যন্ত্র হয়ে গেছে ভারতের রয়ের বুদ্ধিতেই। সেই এখনো ভারতের কোনো ষড়যন্ত্র কিনা এটা, বা এখনো ভারতের ষড়যন্ত্র চলছে, তবে বাংলাদেশে কারো কোনো ষড়যন্ত্র কিনা, আজকে যে ঘটনা ঘটলো সেই ঘটনা তো অনেক দূর। এই ঘটনাটা ভারতের ষড়যন্ত্র বলে আমি মনে করি না। আর যদি মনে করে থাকে, ভারত তো অতি বুদ্ধিমান মনে করে অনেক কাজে অতীতে করেছে যা উল্টা তাদের বিরুদ্ধে গেছে। যেমন হাসিনাকে 16 বছর ক্ষমতায় গায়ে জোর করে উন্মুক্তভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে জোর করে ক্ষমতায় বসিয়ে রাখাই তো ভারতের রয়ের একটা সবচেয়ে বড় ভুল ছিল, যে একমাত্র আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক আর কারোর সাথে না। আমি 21 সালে বোধহয় একটা ভিডিও করেছিলাম, সে ভিডিওটা এখনো ইউটিউব চ্যানেলে আছে। ভারতের প্রত্যেকটা প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে, যে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, উমুক সুমুক সবাইকে উদাহরণ দিয়েছি, কিভাবে ওই দেশের একটা দলকে বা একটা ব্যক্তির উপর ভরসা করে ভারত তার প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল বলে সেই দেশগুলো হাতছাড়া হয়ে গেছে। সর্বশেষ বাকি ছিল বাংলাদেশ, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম এই বাংলাদেশও একদিন ভারতকে এমনভাবে উৎখাত করবে যে ভারতের কোনো চিহ্ন থাকবে না। এবং ভারতের চিহ্ন যদি সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে হয়, তাহলে মনে রাখতে হবে আওয়ামী যেই সকল তাদের স্তম্ভ আছে বা তাদের প্রচারের যেসব বিষয় আছে, সেইগুলোকে নির্মূলে সমূলে উৎপাট করতে হবে, সেগুলোকে ধ্বংস করে দিতে হবে। 32 নাম্বার বলতে যেন এখানে কিছু না থাকে। এইখানে বেগম জিয়ার সেনানিবাস থেকে, বাড়ি থেকে বের করে যে এরকম সেখানে অফিসার্স কোয়ার্টার তৈরি করা হয়েছে, যেন এটাকে কোনোদিন আর ভেঙে বেগম জিয়ার বাড়ি বানানো না যায়, তাহলে তো অনেক অফিসারদের মনে কষ্ট দেওয়া হবে। যেরকম জিয়া বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল বিমানবন্দর করা হয়েছে, একটা ইসলামিক একটা নাম দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশ তো হচ্ছে নামাজ পড়ুক আর না পড়ুক সবার ভিতরে কিন্তু ইসলামিক সহানুভূতি বা সচেতনতা একটু বেশি, যার ফলে অনেকেই বোঝে না যে ইসলাম কি করে। আগে তো মুসলমান কিছু মৌলবীরা ইসলাম বিক্রি করত, এখন আমরা দেখতে পাচ্ছি যারা মুসলমান না তারাও ইসলাম বিক্রি করে খাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ অন্ধের মতো পিছনে ছুটছে। সুতরাং এই যে আওয়ামী লীগ চালাকি করে রয়ের বুদ্ধিতে একজন কি বলে হযরত শাহজালাল নাম দিয়ে দিলেন বিমানবন্দরের, যেন এটা পরিবর্তন করা যাবে না। একইভাবে ধানমন্ডির 32 নাম্বার পুরা ঘোরা করে দিয়ে পঙ্গু হসপিটাল বা অন্য কিছু একটা বানাতে হবে, যেন ভবিষ্যতে আওয়ামী লীগের ছায়ারও কোনো সাহস না হয় ওইখানে আবার 32 নাম্বার আরো অনেক জায়গায় এই কাজ হয়েছে। আমি দেখছি, আমার চোখে পড়েছে, আমি সবই দেখছি, খবর রাখছি, এবং আমি আরো করবে ইনশাল্লাহ। আমি সেটাই আমার আশা যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের নাম করা যেসব এমপি, চোর, মন্ত্রী যারা আছে, সন্ত্রাসী, ওই যে মনে আছে উপজেলা লেভেলের একজন উপজেলা যেন 2000 কোটি টাকা পাচার করেছিল, এই পর্যন্ত যেতে হবে। আমি কিন্তু গত 5 বছর আগে এই কথাগুলো বলেছি যে আমার চিন্তা হচ্ছে, শঙ্কা হচ্ছে, যখন স্বৈরাচারী শেখ হাসিনার পতন হবে তখনই বাংলাদেশের কি হবে। কারণ বিএনপির মতো একটা দলের ক্ষমতা নাই 5 বছর তো দূরের কথা, 2 বছর ক্ষমতায় টিকে থাকার। কারণ আওয়ামী লীগ 16 বছরে যেই পরিমাণ টাকা পয়সা, অস্ত্র এবং সংগঠন তৈরি করে গিয়েছে সরকারি বেসরকারি বাহিনীর মাঝখানে, এমনকি সশস্ত্র বাহিনীর মাঝখানে, সেইগুলো ব্যবহার করে 2 বছরের মাঝখানে বিএনপির মতো একটা দলকেও 2 বছরের মাঝখানে অস্থির করে উৎখাত করে দেওয়া হবে। ছাত্ররা তো 6 মাস টিকিয়ে রাখতে পেরেছে, বিএনপি 6 মাস টিকিয়ে রাখতে পারে কিনা আমার সন্দেহ আছে। কেন জানেন? বিএনপির ভিতরে ঘরের শত্রু বিভীষণ, ভারতের রয়ের গোয়েন্দা বিএনপির বড় বড় নেতাদের মাঝখানে। তারা তারেক রহমানের, আমার বিশ্বাস হয় না তারেক রহমানের নির্দেশ ছাড়া, আদেশ ছাড়া তারা এগুলো বলতে পারে, তবুও ইদানিং, আমি নাম বলবো না,
ইদানিং তারেক রহমানের সাথে কথা বলেছেন, এমন একজন ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, যেখানে প্রশ্ন করা হয়েছে তারেক রহমানকে যে ভারতের ব্যাপারে আপনার মতামতকে একটা স্পষ্ট অবস্থান তো দিতে হবে। তারেক রহমান বলেছে যে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা ভারতের শত্রু হতে চাই না, আমরা ভারতের বন্ধু হয়ে থাকতে চাই, তবে সমতার ভিত্তিতে। আবার হ্যাঁ, শেষ করবেন এটা। আবার যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ভারতের যেসব নেতারা, আমির খসরু, মির্জা ফখরুল, তারপরে কি বলে নাম, এদের নাম বলতে তো লজ্জা লাগে, দুদু, তারপরে আবার এই কি বলে ওই আরো যারা আছে এইসব ভারতীয় রয়ের গোয়েন্দা যারা আছে, পয়সা হাসিনার কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে, ডিজিএফআই এর কাছ থেকেও পয়সা খেয়েছে, আবার ভারতের কাছ থেকেও প্রোটেকশন নিয়েছে। এবং এখনো এত নির্লজ্জ এরা যে 16 বছরের এত ভোগান্তির পরেও কতটুকু মূর্খ এবং দেশদ্রোহী হলে তারা স্বপ্ন কল্পনা করতে পারে যে ভারত তাদেরকে কোনোদিন ক্ষমতায় 2 দিনের জন্য ক্ষমতায় বসতে সাহায্য করবে। যেই ভারত 16 বছর বিএনপিকে ধ্বংস করে দিয়েছে, রীতিমতো নাম নিশানা মুছে দিয়েছে, আর বিএনপির যত অত্যাচার অনাচার সব সহ্য করেছে বিএনপির তৃণমূলের গরিব দেশপ্রেমিক ছেলেমেয়েরা, কিন্তু ফুর্তি করেছে হচ্ছে নেতারা। সেই নেতাদের প্রশ্ন যখন করা হয় তারেক রহমানকে, তখন তারেক রহমান বলে তারা যা বলছে তাদের দায়িত্বহীনতার কোনো দায়িত্ব বিএনপি নেবে না। কিন্তু আমরা দায়িত্ব আপনি কবে নেবেন, প্রধানমন্ত্রী হয়ে নেবেন না বিএনপি ক্ষমতায় আসলে নেবেন, সেই অপেক্ষায় কেন থাকবেন? আপনার সেই শক্তি, সেই সত্যতা, সেই জনগ্রহণের পক্ষতা কোথায় যে আপনি মাইকটা হাতে নিয়ে স্পষ্ট করে লন্ডন থেকেই আপনি বলেন যে আমি উমুক 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 নেতাকে দল থেকে বহিষ্কার করলাম, স্পষ্টত আওয়ামী লীগকে এবং ভারতকে উন্মুক্তভাবে সাহায্য করার জন্য, যার অপর নাম হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করা এবং জনগণের বিরোধিতা করা। এবং একই সাথে ওয়ার্নিং দেওয়া, আমি ওয়ার্নিং দিলাম বাকিদেরকে, আমি পর্যবেক্ষণ করছি, যারাই এহেন কাজ করবে, আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে এবং চাঁদাবাজিতে জড়িত থাকবে, এবং ভারতের যদি আমি ভুলেও অন্য কারো খবর পাই যে ভারতের সাথে সংযোগ করেছে, দালালি করার চেষ্টা করছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে, শুধু করাই নয়, দল থেকে আইনি মামলাও করা হবে। কই উনার এই কথাগুলা বলতে বাধা কোথায়? উনি যেহেতু এই কথাগুলা বলছেন না, তার মানে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়।